আর উনি হচ্ছে আমার ভাতিজি জামাই এবং আমি ওর উকিল শ্বশুর আর কি। প্রথম দিন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারকে রিপোর্টগুলো দেখানোর পরে উনি যাওয়ার আগে আর কি রিপোর্টগুলো নিয়ে নিছে ওনার অ্যাটেন্ডেন্সের মাধ্যমে। পরে আমরা ঢুকলাম, পরে দেখলাম যে আমাদের যে এমআরআই রিপোর্টগুলো ওনার ওই ফিল্মের মধ্যে লাগানো। উনি পরে বললো যে পরে বললো যে এখানে তো আসলে টিউমার দেখা যাচ্ছে, অপারেশন করতে হবে। পরে বললাম যে স্যার অপারেশন তো করতে হবে, আমরা তো বিষয়টা জানি, তো এখন কীভাবে কী করা যায়। পরে বললো দেখেন যদি আমাকে দিয়ে করান সেক্ষেত্রে নিউরোসায়েন্সে 3 মাসের মতো সময় লাগবে আমার সিরিয়াল পেতে। বললাম স্যার তাহলে অল্টারনেট কী করা যায়। উনি বললেন যে যদি এখানে করান তাহলে যেদিন ভর্তি হবেন তারপরের দিন অপারেশন করব। এরকম পরে বললাম যে স্যার আসলে কি ওইখানে আমরা যখন রোগী দেখাইতে যাই তখন ওনার আরেকজন রোগী ছিল আমাদের আগে, তো উনিও সেম অপারেশন ওনার কাছ থেকে করেছেন। তো করার পরে ওই ভদ্র মহিলার হচ্ছে নাকি স্মেল কাজ করতেছিল না, প্লাস হচ্ছে মুখে টেস্ট পাচ্ছিল না। তো আমরা তো আসলে ব্রেন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তো জিজ্ঞাসা করলাম স্যার কোনো ধরনের কোনো কমপ্লিকেসি আছে কি না। আর বললো না সে ধরনের কোনো কমপ্লিকেসি নাই। আর বললাম যে স্যার এইরকম কি হয় যে স্মেল চলে যায় বা নাকে টেস্ট চলে যায়। পরে বললো দেখেন এটা এক একজনের বেলা এক এক রকম হয়, সবার বেলা একরকম হয়, বিষয়টা এরকম না, অনেকের বেলায় হয়। পরে বললাম যে আসলে ও তো চাকরি করে, তো কীভাবে ছুটি ছাটার বিষয় বা কতদিন হাসপাতালে থাকতে হবে। পরে বললো আমার এখানে 4 থেকে 5 দিন থাকতে হবে আর রোগী সুস্থ হয়ে যাবে, 7-8 দিনের মধ্যে উনি অফিস করতে পারবে। এই কথা হলো এবার পরে বললাম প্যাকেজের কথা জিজ্ঞাসা করলাম। পরে উনি 260 চাইছে। পরে আমরা বললাম যে স্যার আমরা একটু কম দিতে চাই। পরে বললো রাউন্ড করে দিবেন, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ডাক্তারের সাথে প্রথম দিন আমাদের কথা। তো সেকেন্ড ডেতে আমরা গিয়ে ভর্তি করাইলাম। ভর্তি করানোর পরে নিচে বললাম যে আমাদের স্যার প্রেসক্রিপশন দেখাইলাম যে স্যার ভর্তি হইতে বলছে। বড় বললো স্যার তো ওইভাবে আমরা করি না, তা আমাদের এখানে টাকা পে করতে হবে, দেন ভর্তি হইতে হবে। স্যারের সাথে আপনাদের কথা হইলে স্যার আপনাদের সাথে ওটা করে নেবেন। পরে ওখানে আমরা 40,000 টাকা দিয়ে ভর্তি হই। স্যার প্রেসক্রিপশনের ফার্স্টের দিন কিছু ব্লাড টেস্ট, আর কি যেন টেস্ট উনি লিখে দেওয়ার পরে পরবর্তীতে টেস্টগুলো করানোর পরে রাত্রেবেলা ডাক্তার আসলেন। এসে উনি রোগীর সাথে দেখা করতে আসছে। তখন আমরা ইসিজি চেম্বারে ছিলাম, ডাক্তারের সাথে আমাদের দেখা হয়নি। পরে বললো যে পেশেন্টের ফাইলটা আমার চেম্বারে পাঠিয়ে দেন। পরে পেশেন্টের ফাইল নার্স গিয়ে ওনার চেম্বারে দিয়ে আসছে। উনি দেখে আগামীকালকে 3টার সময় ওটি, এটা উনি বলে গেলেন। সিস্টার এসে বললেন যে আগামীকালকে 3টার সময় ওনার ওটি করবে, প্রিপারেশন সকাল থেকে যেন কিছু না খায়। তো এই কথা বলার পরে আমরা ওইভাবে প্রিপারেশন নিলাম। তো ওটিতে উনি গেল ভালো মতো। পরবর্তীতে ওটি শেষ করে এসে ডাক্তার বলল যে আসলে অপারেশনের পরে এই টাইপের অপারেশনে অনেক ধরনের কমপ্লিকেসি হয়, সেক্ষেত্রে অনেকের প্যারালাইসিস হয়ে যেতে পারে, অনেকের হার্ট অ্যাটাক, যেহেতু ব্রেনের তা আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন কোনো ধরনের কোনো অপারেশন পরবর্তী 48 ঘন্টা হচ্ছে একটু ডেঞ্জার পিরিয়ড। এই সময়টা একটু রোগীর অনেক ধরনের কমপ্লিকেশন হয়। তো আপনারা এই জিনিসটা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আপনাদের পেশেন্টের কোনো ধরনের কোনো কমপ্লিকেশন না হয়। তো এই কথা বলার পরে বললাম যে আমাদের পেশেন্ট দিবেন কবে, আমরা দেখতে পারবো কখন। বললো আধা ঘন্টার মধ্যে ওরা বাইরে নিয়ে আসবে, দেখতে পাবেন। পরবর্তীতে আমরা যখন গেলাম ভেতরে যাওয়ার পরে দেখলাম খুব অস্থির হয়ে রোগী যখন বেডে দিয়েছে, খুব অস্থির অনুভব করছে, হাত পা খুব আমরা দুজন মিলে হাত পা একদম চেপে ধরেছিলাম। ডাক্তার নিজেও ছিল। পরে বললো আপনি একটু ধরে রাখেন, একটু সবে জ্ঞান আসতে শুরু করছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরে উনি পেশেন্টকে ডাকলেন, পেশেন্টের সাথে কথা বললেন, জিজ্ঞাসা করলেন, নাম জিজ্ঞাসা করলেন। উনি অস্পষ্ট ভাষায় নামটা বললেন। পরে জিহ্বা দেখতে চাইলেন, জিহ্বা ডাক্তার ওই মুহূর্তে আর কি ভিডিও করলো। তো ভিডিও করার পরে পরবর্তীতে বললো যে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, জ্ঞান আসতে আসতে তো আপনি থাকেন। পরবর্তীতে কিছুক্ষণ পরে উনি আবার একটু নিস্তেজ হয়ে গেলেন আর কি। পরে বললো যে পরে ইনজেকশন ব্যথা আমাকে বললো ব্যথা করতেছে। পরে আমি সিস্টারকে বললাম পেশেন্ট তো ব্যথা করতেছে, অনেক ব্যথা বলতেছে, ব্যথা তো করবেই, সবে অপারেশন শেষ হয়েছে। পরে উনি নাপা ইনজেকশন দিল আর হচ্ছে
সম্ভবত পরবর্তীতে প্যাথিডিন দিছে। তো দেওয়ার পরে পরবর্তীতে ইয়ে হইল। না না না, এটা ডাক্তার যখন আমাদের ফার্স্ট ব্রিফ করে তখন উনি বলছে যে ওনার পেটে ছোট একটা কাটা আছে, আপনারা আবার ভাইবেন না যে এটা অন্য কিছু, এখান থেকে জাস্ট একটু চর্বি নিয়ে ভেতরে ইয়ে করা হয়েছে, যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা ফিল করা হয়েছে। এটা আপনারা ভয় পায় না, এটা ডাক্তার আমাদেরকে বলছে, মানে পরবর্তী ব্রিফে আর কি, যখন উনি ওটি শেষ করে ব্রিফে আসছেন তখন। তো উনি যখন অপারেশন থেকে বের হইল, অপারেশন করানোর পরে তারপরে একদিন খুব মানে ছোটাছুটি করতেছিল নাকের মধ্যে থেকে। হ্যাঁ, উনি যখন জ্ঞান ফিরছে তখন উনি বলতেছিল আমার খুব সমস্যা হইতেছে। ডাক্তারও বললো যে আপনার নাক তো বন্ধ। উনি দুইটা একদম ফুললি টেপ করে দিছে। বললো যে আপনি মুখ দিয়ে শ্বাস নেওয়ার ট্রাই করেন। উনি বলতেছিল পেশেন্ট যে আমরা তো নিতে পারতেছি না। বললো চেষ্টা করেন, আপনার নাক তো আমরা বন্ধ করে দিছি, নাক আপনার বন্ধ, নাক দিয়ে নিতে পারবেন না, আপনি মুখ দিয়ে নেন। ডাক্তারও বলতেছিল, আমরাও বলতেছিলাম যে মুখ দিয়ে শ্বাস নেন, আপনি নাক দিয়ে তো নাক অফ করে দিছে। পরবর্তীতে জ্ঞান আসছে, ওই রাত তো ওইভাবেই ছিল। পরের দিন সকালবেলা রাতে আমরা 11টার দিকে লাস্টে দেখে আসছি, উনি ঘুমাইতেছে। সিস্টারকে জিজ্ঞাসা করলাম, বললো ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে, ব্যথা কমে গেছে, উনি ঘুমাবে। তো ঘুমাইছে। পরবর্তী সকালে সিস্টার নিজেই আমাদেরকে কল করছে কেবিনে যে পেশেন্টের জন্য স্যুপ নিয়ে আসেন, পেশেন্ট স্যুপ খাবে। পরের দিন সকালে আমরা স্যুপ নিয়ে গেছি, স্যুপ খাওয়াই আসছি। ভালোই ছিল ওই দিন, সারাদিন 2-3বার গেছি। সিস্টার আমাদের কল করছে পেশেন্টকে খাওয়াই দিয়ে যান। পরের দিন বুধবার দিন রাতের বেলা, মঙ্গলবার দিন উঠে হয়েছে, তো বুধবার দিন রাত পর্যন্ত ভালোই ছিল। আমি রাতে 10টার সময় গিয়ে দেখে আসলাম এবং খাওয়াই আসলাম লাস্ট। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন। ও পরের সন্ধ্যার সময় আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমাদের পেশেন্টের কী খবর? বললো পেশেন্টের খবর তো ভালোই। পরে মানে প্রথম দিন বললো যে আপনাদেরকে আমি বলছিলাম ওটির পরে আর কি, যে আমার পেমেন্টের কথা বলবো না, এসব তো কিছু বলেন নাই। পরে বলতেছে তাহলে হয়তো বলতে ভুলে গেছিলাম, তো আপনাদের কি প্রিপারেশন আছে এই মুহূর্তে? পরে বললাম এই মুহূর্তে তো আসলে 50,000 টাকা দিতে পারি। পরে বললো যে না, এক কাজ করেন, আপনি পুরো টাকা একবারে দেন, আগামীকালকে দেন, 1,30,000 টাকা আগামীকালকে নিয়ে আসেন। পরে বুধবার দিন যখন টাকা দিতে গেলাম তখন জিজ্ঞাসা করলাম, স্যার আমার পেশেন্টের কী অবস্থা? বললো পেশেন্টের অবস্থা তো আপনি বলবেন, আলহামদুলিল্লাহ ভালো। পরে বললাম যে তাহলে কেবিনে দিয়ে দেন। পরে বললো না, কেবিনে দেওয়ার দরকার নেই, এখানেই থাক, এখানে থাকলে অবজারভেশনে থাকবে, ভালো থাকবে। তো ওই রাতেই ওনাকে আমি লাস্ট খাওয়াই আসলাম। জিজ্ঞাসা করলাম কেমন আছেন? বললো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মাথাটা অনেক ব্যথা করতেছে। নাকের পাইপটা তখনও ছিল। তো পরে আর কি ওই রাত থেকেই আমি লাস্ট খাওয়া আসছি। ওই রাত থেকেই মূলত শরীর খারাপ হওয়া শুরু করছে। রাত্রেবেলা নাকি পাইপ খুলে ফেলছে। সকালবেলা জিজ্ঞাসা করলাম গিয়ে, পরে বললো যে করছে উনি, এই রাত্রেবেলা অনেক যন্ত্রণা করতেছিল, পাইপ খুলে ফেলছে। সিস্টারকে আমি জিজ্ঞাসা করলাম, পরে বললো যে ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, উনি মেডিসিন চেঞ্জ করতেছে। আমাদের সামনে বেশ কয়েকবারই উনি সারাদিনে ভিডিও কলে ডাক্তারকে প্রেসক্রাইব করতেছে, মেডিসিন চেঞ্জ করতেছে, সিস্টাররা জানাইতেছে স্যার এরকম ওইরকম। আমরা জিজ্ঞাসা করলাম উঠতেছে না কেন? এবার বলতেছে ঘুমাইতেছে। ওনার ব্যথা বাড়ছে তো ব্যথার ওষুধ দিচ্ছে, ঘুমাইতেছে। এই কথা বলতে বলতে উনি ইন্টারনালি এই বিকালবেলা, ওনার বিকালে ওটি ছিল, জিজ্ঞাসা করলাম স্যার আসবে, ওটি করবে, আসবেন না? পরে বলতেছে ওটিটা ক্যান্সেল হয়ে গেছে স্যার, আরও পরে আসবেন। পরে আস্তে আস্তে উনি 8:30টার মতো বাজাইছেন। তো 8:30টার সময় এসে উনি করলেন, এই আগে থেকে পেশেন্টকে ওটিতে নিয়ে রাখছেন। পরে আমাদেরকে কল করলেন, কল করে বললেন যে আসলে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনার তো ইনফেকশন হয়ে গেছে। নর্মালি এই ধরনের পেশেন্টের 3 ধরনের মানে ক্রিটিক্যাল সিমটম হয়, যে পেশেন্টের জ্বর আসে, পেশেন্টের এই সোডিয়াম লেভেল হাই হয়ে যায়। ওনার জ্বরও আসছে, সোডিয়াম লেভেলও হাই হয়ে গেছে। তো এই মুহূর্তে ওনার যে মাথার যে আমাদের ব্রেনটা তো আসলে একটা পানির মধ্যে ভাসে, ওনার এখানে পানি জমাট হয়ে গেছে। আমরা যে জায়গাটাতে অপারেশন করছি ওইখানে ওনার ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গেছে। তো পানিতে ওনার এখানে পানি জমাট হয়ে গেছে। আমরা যে জায়গাটাতে অপারেশন করছি ওইখানে ওনার ব্লিডিং হয়ে ইনফেকশন হয়ে গেছে। তো পানিটা নিচে নামতে পারতেছে না, এই জন্য আমাদের একটা বাইপাস করতে হবে, বাইপাস করে এটাকে ড্রেন করে দিতে হবে যাতে পানিটা বের পরে। বললাম যে স্যার আমরা কি এই মুহূর্তে খুব ডেঞ্জার পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি? বললো যে অবশ্যই ডেঞ্জার পিরিয়ড, এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর এইটা আমাদের লাস্ট ট্রাই, এটা ছাড়া আমাদের আর কোনো অপশনস নেই, আমাদের এটা করতেই হবে।
পরে বললাম স্যার আসলে আমরা এখন এই মুহূর্তে কোন স্টেজে আছি, আমরা কি আসলে আশা করতে পারি? পরে উনি বললেন যে দেখেন আমরা এখন এই মুহূর্তে জিরোতে আছি, এটা আল্লাহ চাইলে প্লাসও হইতে পারে আবার মাইনাসও হইতে পারে, আপনাদের সব ধরনের প্রিপারেশন। আরও যারা আমাদের রিলেটিভস ছিলেন সবাইকে উনি ভেতরে ডেকে, ওটির ভেতরে ডেকে আর কি কাউন্সিল রুমের মধ্যে ডেকে সবাইকে বললেন। পরে বললাম যেহেতু আর কিছু করার নাই, লাস্ট ট্রাই এটা করতে হবে, তাহলে করেন আল্লাহর নাম নিয়ে। এই তো উনি করে ওটি শেষ করে সেকেন্ড টাইম ওটি শেষ করে বেরোইল, 11টার দিকে বেরোয় গেলেন, বললেন কিছুক্ষণের মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে, আপনারা দোয়া করতে থাকেন। এটা হচ্ছে বৃহস্পতিবার রাত 11টার দিকের কথা। পরে ওই অবস্থাতে রোগীর জ্ঞান আর ফেরে নেয়, ওই যে উনি ওইভাবে গেছে। আর শুক্রবার দিন সকালবেলা তো ওনারা কল করেছে, কোনোভাবেই হচ্ছে না। পরে আর কি উনি ডাক্তারিতে ফোনে বলে দিলেন ইন্টারনাল ডাক্তারদের যে ওনাকে আইসিইউতে নেন, পেশেন্টদের বলেন ওনাকে আইসিইউ করতে হবে, আইসিইউতে। এবার জিজ্ঞাসা করলাম, আমি আবার বললাম যে পেশেন্টদের আইসিইউতে নিতে হবে, ভেন্টিলেশনে দিতে হবে কিনা, লাইফ সাপোর্টে? বললো না, ওনার একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো ইয়ে করেন ওই ভেন্টিলেশনে দিলে হবে। এটা ডাক্তারের সাথে সরাসরি কথা হয়নি, ওখানে যে ডিউটিরত ডাক্তার ছিল উনি কথা বলছেন, মানে ওনারা হচ্ছে ডাক্তারদের সাথে রেগুলার কমিউনিকেশন মেনটেন করতেছেন। তো আইসিইউতে নিয়ে গেল, আইসিইউতে ফার্স্ট টাইম নেওয়ার পরে ওনারা বলল যে আমরা আসলে সিপিআর দিচ্ছি, তো নর্মালি তো আমরা আসলে 10 মিনিটের বেশি দেই না, ওনাকে 30 মিনিট, উনি যেহেতু ইয়াং মানুষ আমরা শেষ ট্রাই করব, আধা ঘন্টার মতো দিব। তো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট পরে ওখানকার ডাক্তার বের হয়ে এসে বললেন যে আসলে ওনার হার্টটা অফ হয়ে গেছিলো, তো আমরা ফার্স্ট ট্রাই করে মানে ওনার হার্টটা রেসপন্স করাইতে সক্ষম হয়েছি, কিন্তু কতক্ষণ রেসপন্স হবে এটা আমরা বলতে পারি না। যদি মানে চলে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হইলে আসলে কিছু করার থাকবে না। তবে ওনার শ্বাসনালীতে হচ্ছে কফ জমে আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমরা অক্সিজেন দিয়ে ওনাকে ওই জায়গাটা ক্লিয়ার করতে পারতেছি না। অক্সিজেন পাইপ আমরা ঢুকাইছি কিন্তু ভেতর পর্যন্ত যাচ্ছে না, যেই পাম্প করার যেই কথা ওইটা হচ্ছে না। পরবর্তীতে সেকেন্ড টাইম উনি আবার কল করলেন, আবার কল করে বললেন যে ওনার আসলে সেকেন্ড টাইম ওনার হার্টবিট আবার অফ হয়ে গেছে। তো নর্মালি এইটা আসলে এই টাইপের কেসে সেকেন্ড টাইম আমরা এখন সিপিআর আবার দিব, কিন্তু সেকেন্ড টাইম আসলে পেশেন্ট কাম ব্যাক করার পসিবিলিটিস আসলে 90%ই নয়। যদি কোনো ধরনের কোনো মিরাকেল হয় দেন কাম ব্যাক করতে পারে, আপনারা আল্লাহকে ডাকেন এবং মানসিকভাবে প্রস্তুতি নেন। তো সেকেন্ড টাইম ডাক্তার আমাদের ব্রিফ করে যাওয়ার পরে থার্ড টাইম উনি আবার আসছেন, এসে পরবর্তীতে আমাদেরকে অ্যানাউন্স করলেন যে আসলে উনি আমাদের মাঝে নাই, উনি চলে গেছেন। না, ওই মুহূর্তে আসলে আমরা মানসিকভাবে এতখানি বিপর্যস্ত ছিলাম, ওইটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো রেসপন্স ওই মুহূর্তে করার মতো অবস্থাতে ছিলাম না। কারণ আমাদের জলজ্যান্ত মানুষটাকে আমরা নিয়ে গেছি হাঁটায়, ওনাকে কেবিন থেকে ইনফ্যাক্ট ওটিতে কী বলে হুইল চেয়ারে করে নিয়ে যেতে চাইছেন। দেন উনি বললেন আমি তো অসুস্থ না, আমি হুইল চেয়ারে কেন যাবো, আমি হেঁটে যাব। উনি হেঁটে বাচ্চাকে কোলে করে নিয়ে ওটি রাখ পর্যন্ত বাচ্চাকে রেখে দেন হচ্ছে উনি ওটিতে ঢুকছেন। বলে আমি তো অসুস্থ না, আমি সুস্থ মানুষ, আমি হুইল চেয়ারে কেন যাব। তো এরকম একটা মানুষকে যখন আমরা ওইখানে গিয়ে হারায় ফেলছি, এই অবস্থাতে আসলে মানসিকভাবে আমরা খুব একটা তো তারপরে হচ্ছে ওনাকে মানে লাশটা নিয়ে যেতে হবে, দাফনের বিষয় আছে। এই জন্য এইখানে শুক্রবার দিন ঊর্ধ্বতন ওই ধরনের কোনো কর্তৃপক্ষ ছিলেন না হাসপাতালে, যার কারণে আমরা ওইটা ভাবে করতে পারিনি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বলতে ওটি অবজারভেশন, আমরা তো মূলত অবজারভেশন পর্যন্ত মানে পাইছি, যাওয়ার অনুমতি পাইছি। ওইখানে আমাদের মনে হয়েছে যে যারা কর্তব্যরত নার্স ছিলেন তারা যথোপযুক্ত স্কিলড না, তারা একজন ব্রেন টিউমারের পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলো নিয়ে হয়তো ওইভাবে জ্ঞান সম্পন্ন না, এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয়েছে। মূল দাবিটা হচ্ছে আসলে যে ডাক্তার আমাদের যেভাবে আশ্বস্ত করছেন, এত বড় একটা অপারেশনকে, খুব সিলি একটা অপারেশন উনি মনে করাইছেন, আমরা যার কারণে আশ্বস্ত হয়েছি। উনি বলছেন 4 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন, হেঁটে বাসায় যাবেন, বা 7 দিন পরে উনি হেঁটে অফিস করবেন। তো এই ধরনের কথাবার্তাতে তো আমরা আশ্বস্ত হয়েছি। উনি যদি আমাদেরকে বলতেন যে আপনার এইটাতে কমপ্লিকেশানস আছে বা এটা সাকসেস রেট কম বা একটা সংখ্যার কথা বলতেন, তাহলে হয়তো আমরা আর একটু চিন্তা ভাবনা করতাম বা আমরা মেন্টাল ওইভাবে প্রিপারেশন নিতাম। তো উনি বলছেন খুব সিম্পল অপারেশন, আমি মাত্র যেই ওটিটা করে আসছি এর চাইতে 10 টাইমস ক্রিটিক্যাল অপারেশন ছিল, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। তো সেখান থেকে আমরা ভরসার একটা জায়গা পাইছি যে আসলে এই আমাদের এটা খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যখন এইরকম হইল, ওনাকে আমরা বারংবার জানানোর পরে উনি আসেন নাই, উনি ভিডিও কলে আমাদের দেখছেন।
তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব লাগছে যে আসলে ওনার কথার উপর আশ্বস্ত হয়েই তো আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। উনি ভিডিও কলে আমাদের পেশেন্ট হ্যান্ডেল করতেছে এবং ওনার 3টায় আসার কথা, ওনার ওটি থাকলে তো উনি 3টাতেই আসতেন, ওটি ক্যান্সেল হয়ে গেছে বলে উনি 8টায় আসছেন, অথচ আমাদের পেশেন্টটা তো সিরিয়াস কন্ডিশনে ছিল, উনি এটা নিয়ে খুব একটা গুরুত্ব দেন নাই। তো এই জিনিসগুলো আমাদের কাছে ওনার অবহেলা মনে হয়েছে এবং হাসপাতালেও আনস্কিল এবং আনহাইজিন মনে হয়েছে যে আসলে এই টাইপের পেশেন্টকে, উনি যেহেতু ইনফেকশনের কথা আমাদের পরবর্তীতে বলছেন, তো এটা তো ওনাদের আরও আগে থেকে জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার হওয়া উচিত ছিল যে আসলে পেশেন্ট এইরকম হচ্ছে, তো ওনাদের হাইজিন বিষয়টা আরও প্রপারলি মেনটেন করা। এই যে জিনিসগুলো আমাদের কাছে হাসপাতালের গাফিলতি মনে হয়েছে। ওনার নাম KM আতিকুল ইসলাম, উনি হচ্ছেন নিউরো সায়েন্স হসপিটালের সহকারী অধ্যাপক সার্জারি বিভাগে। এখন মনে হইলে আসলে ওইটা তো আমরা যখন করলাম, পরবর্তীতে ওনার যে বায়োপসি রিপোর্টটা ছিল ওইটা 5 দিন পরে দেওয়ার কথা ছিল। আমরা রিপোর্টটা কালেক্ট করছি, আমরা আমাদের হাসপাতালে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল, মানে আপনাদের সামনে তো আসলে আসলে কিছু ডকুমেন্টস নিয়েই আসতে হবে, উইদাউট ডকুমেন্টস তো আসা যাবে না। তো এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে এবং প্রিপারেশন নিতে আমাদের একটু সময় লাগছে এবং আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার একটা বিষয় ছিল, কারণ হঠাৎ করে আমরা তো আসলে এই ধরনের একটা ঘটনা ঘটবে প্রস্তুত ছিলাম না। তো একটা ঘটনা ঘটছে, আমরা শোকের মধ্যে ছিলাম, সেটা একটু ওভারকাম করে দেন হচ্ছে আমরা এই প্রসেসে আগাইছি। না, এরকম কিছু হয় নাই। বিষয়টা হয়েছে যে আমরা আসলে সবাইকে অ্যাওয়ার করতে চাই, প্লাস হচ্ছে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে করে আপনাদের এখানে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে থানায় মামলা করলে বা যদি প্রশাসনিক করতাম, মানুষ জানতো না আসলে যে এই টাইপের গাফিলতি হয়, এটা ইন্টারনালি হয়তো বিষয়টা ওনারা করতেন, কিন্তু প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সবাই সচেতন হয় যে কোনো পেশেন্ট এই টাইপের ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লে আরও যাচাই বাছাই করেন ডাক্তারের সাথে, আরও প্রপারলি। আমরা যেভাবে গিয়েছি কেউ যেন ওইভাবে না গিয়ে প্রতারিত না হয় আর কি। হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছে, হসপিটাল কর্তৃপক্ষ আমাদের বলেছেন যে আপনারা যদি মনে করেন যে আমাদের হাসপাতালের বা ইসের কোনো গাফিলতি আছে, দেন হচ্ছে আপনারা ব্যবস্থা নেন।